একটা রাষ্ট্রকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় কি? ইতিহাস বলছে মাথা কেটে দাও, শরীর নিজে থেকেই পড়ে যাবে। সাম্রাজ্যবাদী যুদ্ধনীতির এই সূত্র নতুন নয়। রোমানরা এই সূত্র আবিষ্কার করে, ব্রিটিশরা ব্যবহার করেছে বছরের পর বছর। বর্তমান আধুনিক যুগে সেটাকে প্রযুক্তির মোড়কে সাজিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন ব্যবহার করছে। পরিকল্পনাটা ছিল সোজা, ফ্রন্ট লাইনের নেতৃত্বকে হত্যা করো, কমান্ড কাঠামো ভেঙে দাও, জনগণকে আতঙ্কে ফেলো, তারপর রাষ্ট্র নিজেই ধসে পড়বে। ইরানের ক্ষেত্রেও ছকটা ছিল প্রায় একই রকম। 28শে ফেব্রুয়ারি হামলার পর যখন খবর এলো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, তখন অনেকেই ধরে নিয়েছিল খেলা শেষ, আমেরিকার নতুন শাখা এবার ইরান। বিশ্লেষকরা টেলিভিশন স্টুডিওতে বসে ভবিষ্যৎবাণী করছিলেন, কয়েকদিনের মধ্যেই তেহরানে ক্ষমতার শূন্যতা তৈরি হবে, সেনাবাহিনী বিভক্ত হবে আর জনগণ রাস্তায় নেমে সরকার উৎখাত করবে। বিশ্লেষক আর মোসাদের গোয়েন্দা সংস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান এখনো টিকে আছে। যুদ্ধের 1 মাস পার হয়ে গেছে, শহর ধ্বংস হয়েছে, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্যবস্তু হয়েছে, শীর্ষ কমান্ডাররা একে একে নিহত হয়েছেন। তবুও ইরানের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েনি, বরং কোথাও কোথাও তাদের প্রতিরোধ আরও তীব্র হয়েছে। প্রশ্নটা তাই এখন উল্টো, ইরান কিভাবে এখনো দাঁড়িয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে ইরানকে শুধু একটি রাষ্ট্র হিসেবে দেখলে ভুল হবে। ইরান আসলে একটি বহুস্তরীয় কাঠামো, যেখানে ক্ষমতা ব্যক্তি নয় ব্যবস্থার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। ইরানের রাজনৈতিক ব্যবস্থা বাইরে থেকে দেখলে ধর্মতাত্ত্বিক মনে হয়, কিন্তু ভেতরে এটি এক ধরনের জটিল ক্ষমতার জাল। সর্বোচ্চ নেতা অবশ্যই কেন্দ্রীয় প্রতীক, কিন্তু রাষ্ট্রের প্রতিটি স্তরে বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখা হয়েছে, যেন দাবার বোর্ডে মন্ত্রী পড়ে গেলেও খেলাটা থেমে না যায়। এই জায়গাতেই আসে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস। অনেক বিশ্লেষক একে রাষ্ট্রের ভেতরের রাষ্ট্র বলেন, কারণ এটি শুধু সেনাবাহিনী নয়, অর্থনীতি, গোয়েন্দা কার্যক্রম, অভ্যন্তরীণ নিরাপত্তা, এমনকি আদর্শিক নিয়ন্ত্রণ সবকিছুই তাদের উপস্থিতিতে হয়। যুদ্ধে তাদের বহু কমান্ডার নিহত হয়েছেন, কিন্তু এই গার্ডসের কাঠামো এমনভাবে তৈরি যে একজন নিহত হলে সঙ্গে সঙ্গে আরেকজন দায়িত্ব নিয়ে নেয়। এখানে নেতৃত্ব কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়, এটি একটি ধারাবাহিকতা। যে কারণে বাইরে থেকে মনে হয় নেতৃত্ব ধ্বংস হয়েছে, কিন্তু ভেতরে যুদ্ধটি বা যন্ত্রটি চালু থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল বাসিজ বাহিনী, প্রায় 10 লাখ সদস্যের স্বেচ্ছাসেবী আধা সামরিক সংগঠন। যুদ্ধ শুরু হওয়ার পর যখন অনেকেই ভেবেছিল শহরগুলো বিশৃঙ্খলায় ডুবে যাবে, তখন উল্টো দেখা গেল বাসিজ সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে, গাড়ি থামিয়ে তল্লাশি করছে, স্থানীয় নিয়ন্ত্রণ ধরে রেখেছে। রাষ্ট্রের পতন সাধারণত শুরু হয় রাজধানীর রাস্তায়, কিন্তু তেহরানের রাস্তাগুলো নীরব। বরং সরকারের পক্ষে, যুদ্ধের পক্ষে মনোবল জুগিয়ে যাচ্ছে ইরানি জনগণ। যুদ্ধ চালিয়ে যেতে ইরানি নারীরা তাদের গায়ের গহনা পর্যন্ত খুলে দিচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর সরকার দ্রুত ইন্টারনেট সীমিত করে দেয়। আজকের পৃথিবীতে ইন্টারনেট শুধু যোগাযোগ নয়, এটি আন্দোলনের অক্সিজেন। সেই অক্সিজেন কেটে দিলে প্রতিবাদ সংগঠিত হওয়া কঠিন হয়ে পড়ে। একসময় যে সরকার বিরোধী বিক্ষোভ দেশটিকে নাড়িয়ে দিয়েছিল, যুদ্ধ শুরু হওয়ার পর তা প্রায় অদৃশ্য হয়ে গেছে। মানুষ ঘরে ফিরেছে, আংশিক ভয়ে, আংশিক জাতীয় সংকটের অনুভূতিতে। কারণ যুদ্ধের আরেকটি নিয়ম আছে, বাইরের আক্রমণ প্রায়ই ভেতরের বিভাজন কমিয়ে দেয়। ইরানের সমাজ বহু মতভেদের হলেও বিদেশি হামলার মুখে জাতীয়তাবাদ দ্রুত সক্রিয় হয়ে ওঠে। রাষ্ট্র তখন শুধু সরকার থাকে না, প্রতিরোধের প্রতীক হয়ে যায়। এই জায়গায় ইরানের দীর্ঘমেয়াদী প্রস্তুতির কথাও আসে। বিপ্লবের পর থেকেই দেশটি নিজেকে অবরুদ্ধ রাষ্ট্র হিসেবে কল্পনা করেছে। নিষেধাজ্ঞা, বিচ্ছিন্নতা, চাপ এসব তাদের জন্য নতুন নয়। ফলে অর্থনীতি থেকে সামরিক প্রযুক্তি পর্যন্ত অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতার দিকে তারা ধীরে ধীরে এগিয়েছে। বিজ্ঞান ও ধর্ম, এই দুইয়ের অদ্ভুত সমন্বয় ইরানের রাষ্ট্র দর্শনের একটি বৈশিষ্ট্য। বিশ্ববিদ্যালয়, গবেষণা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সবকিছুই এক ধরনের জাতীয় দায়িত্ব হিসেবে দেখা হয়েছে। যুদ্ধের সময় সেই বিনিয়োগের ফল দৃশ্যমান। যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দাবি করছে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, তখনই ভারত মহাসাগরের প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরের দিয়েগো গার্সিয়ার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা বিশ্বকে মনে করিয়ে দিয়েছে ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখানেই যুদ্ধের মনস্তত্ত্ব বদলে যায়, কারণ যুদ্ধ শুধু অস্ত্রের নয়, প্রত্যাশারও লড়াই।
যদি শত্রু দ্রুত ভেঙে পড়ে তাহলে বিজয় সহজ, কিন্তু যদি সে টিকে থাকে তখন আক্রমণকারীর পক্ষে কৌশলই প্রশ্নের মুখে পড়ে। ইরানের ক্ষেত্রে সেটাই ঘটেছে। আরেকটি বড় কারণ আন্তর্জাতিক সমীকরণ। চীন ও রাশিয়া সরাসরি যুদ্ধে না নামলেও কূটনৈতিক এবং কৌশলগতভাবে ইরানকে একেবারে একা হতে দেয়নি। বৈশ্বিক শক্তির এই ভারসাম্য যুদ্ধকে সীমাবদ্ধ রেখেছে, ফলে পূর্ণ মাত্রার আক্রমণ রাজনৈতিকভাবে জটিল হয়ে উঠেছে। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জনসম্মুখে খুব কম দেখা দিচ্ছেন, এই নিয়ে গুঞ্জন আছে। কিন্তু প্যারাডক্স হলো তার এই অনুপস্থিতি হয়তো নিরাপত্তা কৌশলের অংশ। নেতৃত্ব যত অদৃশ্য, লক্ষ্যবস্তু করা ততই কঠিন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ পরিচালনা করছে কে? একজন ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠানগত স্মৃতি। ইরান, লেবানন, লিবিয়া, বাহরাইন, তিউনিশিয়ার মতো দেশগুলো ছিল একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্র। ফলে শুধুমাত্র তাদের সরিয়ে ফেলতে পারলেই সেই দেশকে নিজের কবজায় আনা যেত সহজে। কিন্তু এখানেই ইরান আলাদা। বহু বছর ধরে তৈরি করা কমান্ড চেইন, বিকেন্দ্রীকৃত সিদ্ধান্ত গ্রহণ এবং আদর্শিক প্রশিক্ষণ এমন এক ব্যবস্থা তৈরি করেছে যেখানে নির্দেশ শুধু উপর থেকে নিচে নামে, নিচ থেকে যুদ্ধ চালু থাকে। ইরান একজন নেতার রাষ্ট্র নয়, এটি একটি অভ্যাসে পরিণত রাষ্ট্র, যেখানে প্রতিরোধ একটি রাজনৈতিক নীতি নয়, সামাজিক সংস্কৃতি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল নেতৃত্ব ধ্বংস করলে রাষ্ট্র থেমে যাবে, কিন্তু তারা সম্ভবত একটি মৌলিক বিষয় অবমূল্যায়ন করেছে। কিছু রাষ্ট্র ব্যক্তি দিয়ে নয়, ধারণা দিয়ে চলে, আর ধারণাকে বোমা মেরে ধ্বংস করা কঠিন। যুদ্ধ এখনো শেষ হয়নি, সামনে কি ঘটবে কেউ নিশ্চিত নয়। কিন্তু 1 মাসের অভিজ্ঞতা অন্তত একটি বিষয় পরিষ্কার করেছে, ইরানের শাসন ব্যবস্থা কেবল ক্ষমতার কাঠামো নয়, এটি দীর্ঘ প্রস্তুতি, আদর্শিক সংগঠন, নিরাপত্তা যন্ত্র এবং জাতীয় মনস্তত্ত্বের সমন্বয়। যে রাষ্ট্র নিজেকে সবসময় অবরুদ্ধ মনে করে, সেই রাষ্ট্রকে ভাঙা কঠিন। আর হয়তো এই কারণেই নেতারা নিহত হওয়ার পরও যুদ্ধ চলছে সমান গতিতে, কখনো আরও তীব্র হয়ে। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু ইরান নিয়ে নয়, প্রশ্নটা আধুনিক যুদ্ধের প্রকৃতি নিয়ে। একবিংশ শতাব্দীতে কি সত্যিই কোনো রাষ্ট্রকে শুধু মাথা কেটে পরাজিত করা সম্ভব, নাকি পৃথিবী এখন এমন এক যুগে পড়েছে যেখানে রাষ্ট্রগুলো মানুষ নয়, ব্যবস্থায় রূপ নিয়েছে? ইরান হয়তো সেই প্রশ্নের জীবন্ত পরীক্ষাগার।